শুভ সন্ধ্যা। সাহিত্যের সময় অনুষ্ঠানের আজ ২৯তম পর্ব। আজ আমি যে স্বরচিত ছোট গল্পটি পাঠ করতে যাচ্ছি তার নাম অতিক্রমণ। এর বিষয়বস্তু কিছুটা প্রাপ্তবয়স্কদের জন্য, কিন্তু আমার ধারণা আমার ভাষা কোনো জায়গায় শালীনতা লঙ্ঘন করে যায়নি। আমাদের সমাজে বিবাহপূর্ব শরীরী অভিজ্ঞতা এখন তেমন আর অপরিচিত নয়, সমালোচিত নয় তো একেবারে। কিন্তু এ ব্যাপারে সামাজিক স্বীকৃতির বা অস্বীকৃতির ব্যাপারটা একেবারেই স্বচ্ছ নয়। কিন্তু সেই স্তরটা অতিক্রম করে কেউ যদি পরবর্তী স্তরে যায়, যদি বিবাহ বিচ্ছেদ উত্তর কোনো সম্পর্কে আবার এই শারীরিক সম্পর্কের ব্যাপারটা চলে আসে, তাহলে আধুনিক সমাজ কি আগের মতোই সেই সমালোচনা তীর নিয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়বে, নাকি আধুনিক সমাজ কিছুটা তার উদার মুখ দেখাবে? আজ এই ছোট গল্পে সে প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে। তারপর একজন সেনাপতি যেমন তার নতুন জয় করা রাজ্য অধিকার করে সেখানে দৃপ্তভাবে পদচারণা করে, সেখানে নিজের অধিকার প্রতিষ্ঠা করে, শৌনকও সেইভাবে আমাকে অধিকার করে আমার সৌন্দর্য, ঐশ্বর্য আর বৈভব ধীরে ধীরে কিন্তু নিপুণভাবে উন্মুক্ত করল। নারীদেহের নগ্নতার বিচ্ছুরণ ওকে উত্তাল করে তুলেছে, কিন্তু তবু অনাবৃত শরীরের যে সৌন্দর্য, যে সম্ভার, তা ওকে মুহূর্তের জন্য স্তব্ধ করে রেখেছে। ও স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। আমার লজ্জা করছিল, আমি মুখ ঢেকে ফেললাম। তারপর আস্তে আস্তে ওর ঠোঁট যখন আমার ঠোঁটের ওপর, বিদীপ্তা সশব্দে বইটা বন্ধ করে দিল। এখন এসব পড়তে ওর একদম ভালো লাগে না, অত্যন্ত বিরক্ত বোধ করে। সুনন্দর সাথে ওর ছাড়াছাড়ি হয়ে গেছে প্রায় 2 বছর। যে কোনো বিচ্ছেদের পরেই জটিলতা, কুৎসিতা আর দুঃখের অভিঘাত অতিক্রম করে জীবনটাকে আবার পুরনো ট্র্যাকে ফিরিয়ে দেওয়াটা যথেষ্ট কঠিন কাজ, এবং তার জন্য একটা কুলিং অফ পিরিয়ড লাগে। তাছাড়া অবিশ্বাস আর সন্দেহ থেকে উদ্ভূত যে তিক্ততা, সেটা অতিক্রম করতেও অনেকটা সময় চলে যায়। তাছাড়া এই ধরনের ঘটনাগুলির কিছু কিছু আফটার শকও থেকে যায়। বিচ্ছেদের পরেই ওর মাঝে মাঝেই মনে হতো, যে কোনো সুখী দম্পতিকে দেখলে ওর মনে হতো যে এরা বোধহয় অভিনয় করে যাচ্ছে। আসলে এদের ভেতরেও জ্বালা যন্ত্রণা আছে, কিন্তু সেটার ওপরে একটা মলম দিয়ে ওরা নিজেদেরকে স্বাভাবিক রাখবার চেষ্টা করেছে। কিন্তু একটা সময় এসেও বুঝতে পারল যে না, সত্যি এরকম অনেক সুখী দম্পতি আছে যারা খুব স্বাভাবিকভাবে নিজেদের জীবনযাপন করছে। তখন ওর বুকের ভেতরে একটা চিনচিন করে ব্যথা হতো। অবশ্য এও জানে যে অনেক এরকম বর্ডার লাইন দম্পতি আছে যারা প্রায় ভাঙাচোরা একটা সম্পর্ককে কোনো রকমেই টিকিয়ে রেখেছে। সম্পর্কটা কোনো রকমেই ভাঙা যাবে না এই কারণে। কিন্তু যাই হোক, আমাদের সমাজে এখনও একজন বিচ্ছিন্না নারীর থেকে একজন বিবাহিতা নারী অনেকটাই বেশি সম্মান পায়। তখন ও পুরো ব্যাপারটাই, নিজের পুরো ঘটনাটা আর একবার রিওয়াইন্ড করে দেখবার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত যথেষ্ট ক্রিটিক্যালি নিজেকে অ্যাসেস করেও ও নিজের কোনো দোষ খুঁজে পায় না। সুনন্দার সবচেয়ে বড় সমস্যা ছিল ওর পর্বত প্রমাণ ইগো। ও
ও নিজেকে প্রায় একটা আমিত্বের আবরণে মুড়ে রাখত, আর সেই আবরণ ভেদ করে ওকে উপেক্ষা করা বা ওকে অবহেলা করা কোনোটাই বিদীপ্তার পক্ষে সম্ভব ছিল না। ও বুঝতে পারছিল যে ওদের সম্পর্কটা হয়তো খুব বেশি দিন এভাবে চলবে না, কিন্তু কোনো মেয়েই তো নিজের থেকে সম্পর্কটা ভাঙতে চায় না, তাই ও শুধুমাত্র অপেক্ষা করছিল। ও বুঝতে পারছিল ওদের সম্পর্কটা ইঁটে চাপা পড়া একটা নিষ্প্রাণ বিবর্ণ ঘাসের মতো হয়েছিল। এই সম্পর্কটা কতদিন অক্ষত থাকবে সে নিয়ে ওর নিজেরই সংশয় ছিল। শুধুমাত্র অন্যের ইচ্ছে আর আদেশ পূরণ করবার জন্য জীবনে বেঁচে থাকার মতো কোনো রসদ সংগ্রহ করা যায় না। ও নিজেকে কঠিন করে ফেলল। একটা অপ্রত্যাশিত ঘটনায় প্রলয়ের পথ একেবারে অবারিত হয়ে গেল। ব্যাপারটা খুব স্বাভাবিক। বিদীপ্তা একদিন নিজের জন্য একটা শাড়ি কিনে এনেছিল। সুনন্দ যখন শাড়িটা দেখছিল তখন ওর চোখে মুখে কোনো অসন্তোষ ছিল না, এবং ও ইমিডিয়েটলি কোনো রিয়াকশান দেখায়নি। দুদিন পরে ও যখন শাড়িটা বের করলো তখন দেখলো শাড়িটায় বিভিন্ন জায়গায় ফুটো, সম্ভবত সিগারেট দিয়ে ছ্যাঁকা দিয়ে ফুটো তৈরি করা হয়েছে। পরদিন ও বুঝতে পারলো যে ওদের সম্পর্কটা একটা পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে। পরদিন ও অফিস থেকে ফেরার পথে আবার একটা নতুন শাড়ি কিনে আনলো। শাড়িটা কিনে এনে ও প্রথমেই সেটা সুনন্দর হাতে দিয়ে বলল, এই শাড়িটাও তো তুমি পুড়িয়ে দেবে, সেই জন্য প্রথমেই তোমার হাতে দিয়ে দিলাম। সুনন্দ ওকে প্রায় বিশ্বাস করতে পারছিল না। বিদীপ্তাকে এতদিন পর্যন্ত ওর বাধ্য অনুগত বলে মনে হয়েছে, কিন্তু ও হঠাৎ কীভাবে এতটা কঠিন হয়ে গেল, কীভাবে ও এতটা সাহস পেল, ও কিছুতেই বুঝে উঠতে পারল না। ও বিদীপ্তার মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। বিদীপ্তা বলল, তোমাকে দেওয়ার জন্য আমার আরেকটা সুখবর আছে। আলমারিতে তোমার সবচেয়ে প্রিয় যে শাড়িটা, তোমার সবচেয়ে প্রিয় যে জামাটা আছে, আমিও সেটাকে কাঁচি দিয়ে একেবারে টুকরো টুকরো করে কেটে দিয়েছি। ইচ্ছে হলে তুমি দেখে নিতে পারো। সুনন্দ বুঝতে পারল বিদীপ্তা মিথ্যে কথা বলছে না, কিন্তু তখনই আলমারিতে গিয়ে জামাটা দেখার ব্যাপারে ওর ভেতরে একটা দ্বিধা ছিল। সম্ভবত ও সম্মানেও কোনো জায়গায় লাগছিল। ও ওইখানে স্থাণু হয়ে বসে রইল। বিদীপ্তা ওখান থেকে সরে গেল। ব্যাপারটা যে ওখানেই শেষ হয়ে যাবে না সেটা ও খুব ভালোভাবেই জানত, কিন্তু কখন কোনখান দিয়ে আক্রমণটা আসবে ও বুঝে উঠতে পারছিল না। নিজের স্নায়ুটা একেবারে টান টান রেখেও একটা সময় ও ঘুমিয়ে পড়ল। তারপর অনেক রাতে, তখন কত রাত ও জানে না, প্রচণ্ড যন্ত্রণার মধ্যে দিয়ে ও জেগে উঠল। বুঝতে পারল সপাসপ বেল্টের বাড়ি ওর গায়ে মুখের মধ্যে এসে পড়ছে। বহুকাল ধরে বাঙালি বীরপুঙ্গবরা বউকে শাসন করবার জন্য যে পদ্ধতি অনুসরণ করে এসেছে, সুনন্দ সেই পথেই নিজের ইগোকে স্যাটিসফাই করার চেষ্টা করল। আচমকা আক্রমণে বিদীপ্তা হঠাৎ ঘুম থেকে জেগে উঠল। এটা হতচকিত হয়ে পড়ল ঠিকই, কিন্তু সাথে সাথেই নিজেকে গুছিয়ে নিল। ও সুনন্দার উপরে ঝাঁপিয়ে পড়ে ওর হাত কামড়ে দিল। সুনন্দা একটু অপ্রস্তুত হতেই ও বাইরে বেরিয়ে এলো, আর শাশুড়ির ঘরের সামনে এসে চিৎকার করে বলল, দেখুন মা, আপনার সুশীল সুবোধ পুত্র আমার কী দশা করেছে। সুপর্ণা ঘর থেকে বেরিয়ে এসে সামনে দাঁড়ালো। বিদীপ্তার চেহারাটা দেখে ও একেবারে শিহরে উঠল।
সুনন্দ তখন ঘর থেকে বেরিয়ে এসেছে। ওর অহমিকা বোধ আর বর্বরতার চিহ্ন হিসেবে ওর হাত থেকে বেল্টটা তখনও ঝুলছে। বিদীপ্তা বলল, ও যদি আমার কাছে এক্ষুনি ক্ষমা না চায় তাহলে আমি এক্ষুনি পুলিশে ফোন করতে বাধ্য হব। তখন চারপাশের বাড়িতে আলো জ্বলে উঠেছে। বিনা পয়সায় সবাই একটা মার্কেটের অ্যাকশন ফিল্ম দেখার জন্য তৈরি হয়ে রয়েছে। সুপর্ণা বুঝতে পারল যে এর ফল কী হতে চলেছে। ও অনেক অনুনয় করে বিদীপ্তাকে বলল, বৌমা অনেক রাত হয়েছে, এখন ছুটে যাও, যা করবার কাল সকালে উঠে করবে। বিদীপ্তার মনে হলো এত রাতে পুলিশকে ডেকে হয়তো কোনো লাভ হবে না, বরং ওর হাতে ব্রহ্মাস্ত্রটা হয়তো নষ্ট হয়ে যাবে। ও গট গট করে নিজের ঘরে ঢুকে গেল আর যাওয়ার আগে শাশুড়িকে বলে গেল, আপনার এই মরকট ছেলেটাকে বলুন যাতে ও ঘরে ঢোকার কোনো চেষ্টা না করে। বলে ও ধড়াম করে দরজাটা বন্ধ করে দিল। সুনন্দ বেকুবের মতো দরজার সামনে দাঁড়িয়ে রইল। তখন চারপাশে অনেকেই ভিড় করে রয়েছে, অনেকেই বিনা পয়সার একটা টিকিট কেটেছে একটা মার্কেটেরই অ্যাকশন ফিল্ম দেখার জন্য। কিন্তু হঠাৎই একটা ক্লাইম্যাক্সকে অ্যান্টি ক্লাইম্যাক্সে পরিণত হতে দেখে হতাশ হয়ে যে যার নিজের ঘরে ঢুকে গেল। ডিভোর্সের পিটিশনটা সই করবার জন্য কাগজপত্র সুনন্দার কাছে পাঠিয়ে দিয়েছে। অনেক দিন হলো সেই কাগজ সেই অবস্থাতেই পড়ে রয়েছে। সমস্ত ব্যাপারটা যেভাবে ঘটেছে সেটা পুরোটাই বিদীপ্তার নিয়ন্ত্রণে ছিল, তাই সেই কাগজ সই করে, তাই সুনন্দ সেই কাগজে সই করবে এটা জানে যে এটা কিছুতেই সুনন্দ করতে পারবে না, তাহলে তার সেই অতি কুখ্যাত ইগো মারাত্মকভাবে হার্ট হবে। অতএব সেই কাগজগুলি এখনও ওই অবস্থাতেই পড়ে রয়েছে। বিদীপ্তা ধীরে ধীরে নিজের জগতে ফিরে এসেছে। বিয়ে ভেঙে যাওয়াটা এখন নতুন কোনো ব্যাপার নয়, তাই এই ঘটনাটা নিস্তরঙ্গ সমুদ্রের মধ্যে একটা ছোট্ট ঢেউ তুলে আবার আগের জায়গায় ফিরে গেল। তাই শেষ পর্যন্ত এটার পার্মানেন্ট কোনো ছাপ ওর ওপরে রইল না। কিন্তু শেষ পর্যন্ত যে অস্বস্তি বা কষ্টটা ওর মধ্যে কাজ করে সেটা লজ্জার বা অপমানের নয়, একাকিত্ববোধের। তবে একটা নতুন সমস্যা হয়েছে। কতগুলি লোভী লোককে যারা সবসময় কুটকুটে চোখে তাকায় আর জিভ দিয়ে লালা ঝরে, তাদেরকে দূরে সরিয়ে রাখাটাই ওর একটা সমস্যা। ওরা মনে করে যে বিচ্ছিন্না নারী মাত্রই সস্তা সহজলভ্য, শুধুমাত্র টোপ ফেলে বসে থাকতে হয় আর অপেক্ষা করে যেতে হয়। আর তাছাড়া ওদের শরীরে তো কুটকোটানি আছে নাকি। খুব বিব্রত হয়ে ও একদিন আবিষ্কার করলো যে ওই সব লোভী ক্ষুধার্তের দল যা চিন্তা করে সেটা পুরোপুরি মিথ্যা নয়। ও নিজের শরীর যেন নিজের নিয়ন্ত্রণে থাকছে না। যেসব অনুভূতিগুলি শীত ভেবে চলে গেছে ভেবে ও একেবারে নিশ্চিন্ত ছিল, হঠাৎই তাদের চূড়াগপ্ত আক্রমণে প্রায়ই ওর রাতের বিছানাকে অসহনীয় করে তুলছে। তখন বাধ্য হয়ে ওকে কৃত্রিম পদ্ধতির সাহায্য নিতে হয়। সিনেমা বা সাহিত্যে যখনই কোনো ঘনিষ্ঠ দৃশ্য সামনে আসে তখন ও সাথে সাথে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে। সেদিন বইটা পড়বার সময় ওর একই অভিজ্ঞতা হয়েছিল, তাই আচমকাই বইটা বন্ধ করে দিয়েছিল। কিন্তু ও জানে এটা সমস্যার কোনো সমাধান নয়। কিন্তু ব্যাপারটা এতটাই ব্যক্তিগত এবং এতটাই সংবেদনশীল যে এই ব্যাপার নিয়ে কারোর সাথে আলোচনা করা যায় না। কিন্তু কারো সাহায্য না নিলে ব্যাপারটা একই জায়গায় থেকে যাবে, ব্যাপারটা হয়তো আরও জটিল হয়ে যাবে। প্রথমেই প্রফেশনাল কারো যাওয়ার কথা চিন্তা করল না।
ওর মনে হলো মিঠুদি ওকে প্রফেশনালি না হোক ইমোশনালি বা লজিক্যালি সাহায্য করতে পারবে। মিঠুদিও ওর মতো ধাক্কা খাওয়া পাবলিক, কিন্তু সামহাও ওর সেকেন্ড ম্যারেজটা ক্লিক করে গেছে। তাই এ সমস্যাটা সমাধানের বা এ সমস্যার সমাধানের ব্যাপারে কোনো সাজেশন দেওয়ার ব্যাপারে মিঠুদিই হচ্ছে শ্রেষ্ঠ লোক। মিঠুদি ওর পুরো সমস্যাটা খুব ধৈর্য ধরে শুনল। ও বুঝতে পারছিল কথাটা বলতে বিদীপটার খুব কষ্ট হচ্ছে। লজ্জায় বা সংকোচে বা অন্যান্য কারণে ও মাঝে মাঝেই থেমে যাচ্ছিল, থেমে থেমে কথা বলছিল। তবুও মিঠুদি ধৈর্য ধরে ও পুরো বক্তব্যটা শুনল। তারপরে ওর বক্তব্য শেষ হলে নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য কিছুক্ষণ সময় নিল। তারপরে বলল, দেখ, তোর যে সমস্যা সেটা বলতে পারিস বহুমুখী, তার মধ্যে অনেক জটিলতা আছে। আমি আমার মতো করে আমার কথাটা বলবার চেষ্টা করছি। আমাদের সমাজে একদম প্রথম থেকেই নারীর শরীরী চাহিদার কোনো মূল্য দেওয়া হয় না। শরীরে অধিকার তো দূরস্থান, কিন্তু যেহেতু প্রজননের ব্যাপারে নারী দেহের ভূমিকা অস্বীকার করা যায় না, তাই কোথাও স্বীকৃতি দিতে সমাজ বাধ্য হয়। মাতৃত্বকে মহিমান্বিত করা হয়, কিন্তু তারই সাথে একটা ট্যাগলাইন জুড়ে দেওয়া হয়, পুত্রার্থে ক্রিয়াতে ভর্চা। অর্থাৎ নারী দেহ পুত্র তৈরি করবার একটা মেশিন মাত্র। তার নিজস্ব ইচ্ছে অনিচ্ছা বা পছন্দ বা চাহিদা বলে কোনো কিছু থাকতে নেই। সে শুধু বীর্য ধারণ করবে আর বছর বছর বিয়েবে, যেন একদম মোটাসোটা একটা গাই গরু। পরবর্তীকালে বিভিন্ন আর্থসামাজিক কারণে সমাজ তার দরজাটা একটু একটু করে উন্মুক্ত করেছে, কিন্তু নারীর শরীরী চাহিদার ব্যাপারটা সবসময় অবিশ্বাস আর সন্দেহর চোখে দেখা হয়েছে। সমাজে তখন নিয়ম ছিল মেয়েদেরকে তাড়াতাড়ি বিয়ে দেওয়া হবে, যাতে তাদের শরীর বিয়ের রঙিন মোড়কের নিচে চাপা পড়ে থাকে। যদি বিধবা হয় তাহলে তো কথাই নেই, অজস্র রকমের নিয়ম আর অপনিয়মের বাঁধনে তাদেরকে বেঁধে ফেলা হয়, যাতে তাদের যৌনতাবোধের প্রকাশের উৎসমুখে আগুন পরিয়ে দেওয়া যায়। আর অরক্ষিত যৌবন, ওরে বাবা, সে তো অত্যন্ত বিপজ্জনক ব্যাপার। যেন পেছনে আগুন লাগিয়ে ছেড়ে দেওয়া একটা ছুঁচোবাজি, কখন কোন দিকে চলে যাবে, কখন কোথায় অগ্নুৎপাত ঘটিয়ে দেবে, তার কোনো স্থিরতা নেই। সুতরাং বুঝতেই পারছিস, এ সমাজ যতই উদার হোক না কেন, কোনোদিনই নিয়মের বাইরে গিয়ে তোর চাহিদাকে সম্মান জানাবে না। প্রথমেই বলে রাখি, তুই যেটা চাইছিস সেটা হচ্ছে তোর প্রত্যাশার সমর্থনে একটা মোরাল সাপোর্ট। খুব ছোটোবেলা থেকেই শরীর সম্বন্ধে আমাদের নানা রকম সংস্কার এবং কুসংস্কার আমাদের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। পরবর্তীকালে তার সাথে যোগ হয় নৈতিকতা এবং মূল্যবোধ। সারা জীবন ধরে আমরা কতগুলি খুব গভীর জটিলতা বহন করে চলি। জীবন যদি সরল রেখায় চলে, তাহলে সেই সমস্ত সংস্কার এবং কুসংস্কার জড়িয়ে মড়িয়ে জীবনটা কোনো রকমে চালিয়ে দেওয়া যায়। কিন্তু কোনো বিচ্যুতি ঘটলেই সমালোচনার কটূক্তি সহস্র ধারায় আমাদের ওপরে বর্ষিত হয়। তুই নিজেও সেই সমালোচনার ভয়ে একেবারে কুঁকড়ে যাচ্ছিস। তুই যেটা চাইছিস সেটা একান্ত স্বাভাবিক জৈবিক চাহিদা, কিন্তু যেহেতু ছোটোবেলা থেকেই আমরা দেখেছি যে আমাদের শরীরে কামনা বাসনাগুলি বিবাহের মোড়কে ঢেকে রাখতেই হয়, তাই বিবাহের বাইরে শরীরের প্রশ্ন এলেই আমাদের সংস্কার আমাদেরকে কুটুস করে একটা কামড় দেয়, আর আমাদের সামাজিক চাপ আমাদের ওপরে
হালুম করেও ঝাঁপিয়ে পড়ে। আমি তোকে বলছি দীপ্তা, তোর কোনো রকমের মরাল সাপোর্টের কোনো দরকার নেই। তার কারণ হচ্ছে তোর ইচ্ছেটা একটা খুব স্বাভাবিক দেহজ ইচ্ছে। বিয়ের খুঁটিটা সরিয়ে নিলেই যে শরীরের অধঃপতন ঘটবে, এই মতবাদের এক্সপায়ারি ডেট বহুদিন আগেই পার হয়ে গেছে। কিন্তু এই সত্যটা স্বীকার করে নিলেই সাথে সাথে সামনে আর একটা আরও বিপজ্জনক প্রশ্ন চলে আসবে, সে কে সে? এই প্রশ্নের উত্তর দেওয়াটা খুব সহজ নয়। আবার তোদের মতো মেয়ে যারা চাকরি করে, যাদের একটা বাইরের জগৎ আছে, তাদের পক্ষে ব্যাপারটা খুব কঠিনও নয়। একটা সম্পর্ক তৈরি করে সেটাকে বিছানা অবধি টেনে নিয়ে যাওয়াটা হয়তো খুব সমস্যার নয়। কিন্তু একটা খুব ডেলিকেট প্রশ্ন আছে, এই সম্পর্কটা থেকে তুই এক্স্যাক্টলি কী চাস? একটা পারফেক্ট অর্গাজম, নাকি তার সাথে প্রেমিক পুরুষের রোমান্টিক স্পর্শ? পরেরটা পাওয়া কিন্তু বেশ কঠিন। আর যদি শুধুমাত্র প্রথমটাই চাস, তাহলে তোকে গভীরভাবে ভেবে দেখতে হবে তোর আত্মসম্মান বোধ কোথাও ক্ষুণ্ণ হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। এখন একটা বন্ধুত্বের সম্পর্ক খুব সহজেই বিছানা অবধি পৌঁছে যেতে পারে। এখনকার অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যে এটা হামেশাই দেখা যায়। কিন্তু শরীর মানে যদি শুধুমাত্র শরীর হয়, তাহলে কিন্তু তুই একেবারে টেকেন ফর গ্র্যান্টেড হয়ে যাবি। মনে রাখবি, শরীরের কিন্তু একটা সম্মান আছে। সুমিত, কাল বিকেলে একটু দেখা করতে পারবে? বিদীপটা ফোনের মধ্যে দিয়েই দেখল যে ওর মুখটা প্রত্যাশায় উজ্জ্বল এবং আনন্দে চকচক করে উঠেছে। ও দীর্ঘদিন ধরেই বিদীপটাকে সিগন্যাল দিয়ে যাচ্ছিল, কিন্তু বিদীপটা সেটা পাত্তা দেয়নি। আজকে হঠাৎ করে এরকম একটা ডাক পাওয়াতে ও খুব অবাক হয়ে গেল। কোনো রকমে টুটলে বলল, কালকে তো হবে না। কেন? কালকে বাবা মা বেড়াতে যাচ্ছে, ওদেরকে একটু হাওড়া স্টেশনে পৌঁছে দিতে হবে। পরশুদিন হতে পারে, কিন্তু পরশুদিন তো আমার ফ্ল্যাট একদম খালি থাকবে। এটা কি চেতাবনী না প্রলোভন? ও তো ফ্ল্যাটের কথা একবারও বলেনি। সুমিত কি এতটাই ভালো খেলোয়াড়? তোমার খালি ফ্ল্যাটে আমাকে ডাকতে কি তোমার ভয় হচ্ছে? সুমিত বুঝতে পারছে না যে ব্যাপারটা কোন দিকে যাচ্ছে। ও আবার টুটলে বলল, না মানে ভয়ের কি আছে? তুমি আমার ফ্ল্যাটে আসবে, অবশ্যই আসবে। এর মধ্যে ভয়ের? ইউ আর মোস্ট ওয়েলকাম। সত্যি বলছো? অবশ্যই। বেশ, পরশুদিন তাহলে তোমার সাথে দেখা হচ্ছে। বিদীপটা ফোন ছেড়ে দিল। অনেক দ্বিধা দ্বন্দ্ব আর ভয়কে পেছনে ফেলে রেখে ও অবশেষে একটা ধাপ এগিয়ে গেল। সত্যিই কি এগোলো? আজকের গল্প এখানেই শেষ। আমি যে জায়গাটা শেষ করলাম, সেখানে থেকে এগোনোটা সত্যিই খুব সহজ কি না, সেটা নিশ্চয়ই আপনাদের মনেও প্রশ্ন হয়ে থাকবে। আমি শেষ করলাম। আবার ফিরে আসবো আগামী শনিবার দিন রাত 9:30টার সময়। ততক্ষণ পর্যন্ত বিদায়।